ফাইনাল টেট 2023 আর বিয়ে হলো না। মা আমার বিয়ে হলো না। কেঁদো না সোনা, কেঁদো না। 53 বছর বয়সে গিয়েও টেট পরীক্ষা দিতে গেছিলাম। তোমার বিয়ে হবে 53 তো 54 55 এখনো বাবা, এখনো 24 25 26 বাকি আছে বাবা। তুমি দাও না, হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, 90 99 হয়ে যাবে। জানো মা, হ্যাঁ বলো। জানো আমার পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। আমার 53 বছর বয়সে সোনা ফাঁস হয়ে গেছে তো কি হবে? সোনা ফাঁস হয়ে গেছে কি হবে? মাত্র 7 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস। 7 লক্ষ টাকা বিনিময়ে ফাঁস হয়েছে। দাঁড়াও, আমার মনে হচ্ছে অনেক কিছু আছে, আমার জাঙ্গিয়ারটা বেচে দেবো, দিয়ে আমি তোমার চাকরি করবো। দাঁড়া, শোনা, তুমি কেঁদো না, আমি ঘটি বাটি সব কিছু বিক্রি করে আমি পর্ষদের কাছে গিয়ে টাকা দিয়ে আসবো, চিন্তা করো না। পর্ষদ ডাইরেক্ট টাকা নিচ্ছে না, এখন ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করে দিয়েছে। তুমি একটু দেখো তো, যোগাযোগটা এত পেটিএম আইডিটা করো তো বাবা, আমি পাঠিয়ে দিচ্ছি টাকাটা। পেটিএম আপনার আছে কাকিমা? মা আপনার পেটিএম আছে? একদম সব আছে, তুমি ব্যবস্থা করো, আমি সব ঘটি বাটি বিক্রি করতে যাচ্ছি, দেখি কত কি জোগাড় হয়। মাত্র 53 বছর বয়স আমার, মাত্র এই বয়সে আমি টেট পরীক্ষা দিতে গেছিলাম। না শোনো, তুমি কেন, তোমার সব করে দেবো। আমি এটা পারিনি মা, আমি এটা সহ্য করতে পারছি না। আমার প্রশ্নপত্র চোখের সামনে পাস। এবার মিডিয়ার সঙ্গে কথোপকথনটা একটু জেনে নি। হ্যাঁ, মিডিয়া কি বলছে? মিডিয়া বলছে কি জানেন? এই মিডিয়া এরকম করে বলছে, দর্শকদের বলছে, জানিস প্রশ্নপত্র ফাঁস হয়েছে করার সময়। কি ফাঁস হয়েছে প্রশ্নপত্র? এই দাঁড়ান, কি করে প্রশ্নপত্র আগে কখন ফাঁস হলো? একটার সময়। আমি তো 2টার সময় বলেছিলাম, 4টার সময় বলেছিলাম, 5টা 6টা। মানে আমি বলছি ফাঁস কি করে হলো? ফাঁস, হ্যাঁ এ বাবা, কারা করলে এই অনিয়মটা? দাঁড়া, আমি দেখছি, তদন্ত কমিটি বসাবো, আমরা খুব তাড়াতাড়ি তদন্ত কমিটি বসাবো, দেখবো কি কোথায় কি সমস্যা হয়েছে। আসলে অনেক বুথ তো, এত বুথে এবার কোথায় কি হয়েছে সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আমরা যতটা পেরেছি নিরাপত্তা ব্যবস্থা করার চেষ্টা করেছি। পাশাপাশি এইটা যেহেতু পরীক্ষার আগে হয়নি, পরীক্ষার পর হয়েছে, সেহেতু আমরা বলতে পারি এটা ফাঁস, ঠিক আছে? এটা প্রশ্নপত্র ফাঁস করে না, এটা তো আপনি তো পাঠিয়েছিলেন প্রশ্ন। আরে বাবারে শুনুন, এই দেখুন, পরীক্ষার আগে হলে সেটা ফাঁস বলা যায়, পরীক্ষা চলাকালীন কখনো ওটা বলা যায়? পরীক্ষা চলাকালীন তো ডাইরেক্টলি আপনি পাঠিয়েছেন না, মানে সোশ্যাল মিডিয়ায় কেন পাঠালেন? আপনি পার্সোনালি আমার পাঠাতেন। 7 লক্ষ দিয়েছিলাম, আমি টেট পরীক্ষা দিতে গেছিলাম, এবারে আপনি আমাকে দিতে পারতেন কিন্তু প্রশ্নটা। এরকম করলেন আমার সাথে, আমি 7 লক্ষর বদলে 14 লক্ষ দিতাম। দেখুন, আমার কাছে কথা হচ্ছে যে আমরা আসলে এতগুলো বুথের মধ্যে কোথায় কি হয়েছে আমাদের দেখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু বলেই দিয়েছিলাম যে ফোন ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে, মানে ফোন বাদ দিয়ে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ফোন ছাড়া মানে ফোনের জন্য কত নিলেন? বাইরে রেখে ঢুকতে হবে। ফোনের জন্য মানে ওই বেশি নয়, 5 মাত্র। হ্যাঁ, আর ডাইরেক্টলি টোকার জন্য কত দিয়েছিলেন? মানে সে ডাইরেক্টলি পরীক্ষা খাতায় ডাইরেক্টলি ওটা বলতে হবে না, বলবো? হ্যাঁ বলুন। দাঁড়ান 1 মিনিট, এখান থেকে টাকাগুলো বার করি। হ্যাঁ, এইখানে টাকাটাকে ক্যামেরা সাউন্ড লোক দেখে ফেললে। আচ্ছা, তো এখানে ব্যাপারটা শুনুন, এখানে কথাটা হচ্ছে, দেখুন, দর্শক মানে যারা রয়েছে আর কি পরীক্ষা দিচ্ছে, তারাও জানে আমরা কি করব। হ্যাঁ, তো এইখানে আমরা তাদের একটা জানান দিয়ে দিলুম, হ্যাঁ, যে প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে, অর্থাৎ আমরা বিক্রি করে দিয়েছি, আমরা কাজ মিটিয়ে ফেলেছি আমাদের। তো এখানে দর্শকরা যাতে নিরাশ না হয়, আশা নিয়ে না থাকে, সেই জন্য আমরা আগে থাকতে বলেছি। কিন্তু আমি পাঁটাটাকে বলেছিলাম যে পরীক্ষার কিছু পর করতে, কিন্তু তার আগে করে দিল পাঁটাটা, এরকম করে আমাদের ফাঁসি দিল। তারা পাঁটাটা ফোন করি, হ্যালো, বলছি মুখ পড়া, তুমি আগে ফাঁস করলে কেন? আপনি তো বলেছিলেন যে 12টার সময় ফাঁস করে দিতে। আমি 12টার সময় বলছিলাম। কটার সময় বলেছেন তাহলে? আমি 12টার সময় বলেছিলাম। তাহলে কটার সময়? কানে কি গুঁজেছিলে তুমি? তখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, এই তো সরকারি চাকরি পেলাম। এই তোদের নিয়ে না, এই জন্য আমি মানে কি বলে ঝাড়তে পারি না। তোকে যে আমি 5 দিয়েছিলাম, তুই ওখান থেকে কিছুটা আমাকে দিবি। আর শোন, লোকে হ্যারাসমেন্ট করেছিস তো ভালো করে? একদম অনেক হ্যারাসমেন্ট করেছি, ঠিক আছে? এমন দেখেছিস তো, যেমন কত কাট কত করা। একদম শুনুন, একটা হচ্ছে পরীক্ষার্থী ছিল, মানে সেই পরীক্ষার্থী হচ্ছে ল্যাংড়া, ঠিক আছে? মানে একটা মেয়ে দেখলাম, মেয়ের পুরো পা নেই। মালগুলো এখন পরীক্ষা দিতে আসছে। 53 বছরের বুড়োটাও এসেছিল পরীক্ষা দিতে, দেখলাম। 53 বছরের বুড়ো? একদম ও আচ্ছা, তারপর পরীক্ষা দিতে এসছে। 40 বছরের বুড়ো গুলো পরীক্ষা দিতে এসছে, 25 বছরের মেয়েগুলো পরীক্ষা দিতে দেখলাম। মেয়েগুলো বলে মানে ওগুলো হচ্ছে কাকিমা বলতে হবে, ছুগড়ি পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু গুঁড়ো
চেয়েছিলাম, গুঁড়ো দিতে পারে না বলেছিল, ওই পরীক্ষা দিতে গেল দেখলাম। গুঁড়ো দিতে পারেনি, পরীক্ষা দিতে আসছি কি করতে, যাও। আর সব থেকে ভালো লাগলো, মজার লাগলো কি জানো না, একটা সে পায়ে কাটা মহিলা এসেছিল, মানে সে অল্প বয়সী, মানে ধরো 21-24-25 বছর বয়স হয় মেয়েটা, বেশ ভালো মেয়েটা থাকলে ভালো হতো, পরীক্ষার টেট পরীক্ষাটা বেশ গুঁড়ো দিতে পারলে মেয়েটাকে চাকরি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি করবো বলুন তো, সে চলতে পারছে না, টুস করে আসছে, হ্যারাসমেন্ট কিভাবে করা হলো জানেন, মানে আমার চোখের সামনে তাকে হ্যারাসমেন্ট করে বুঝিয়ে দেওয়া হলো যে আমার প্রশ্নগত কখনোই ফাঁস হবে না, আমরা এমন ভাবে সিকিউরিটি দিয়েছি, একদম হ্যারাসমেন্টের লোককে ভালো করেছে তো, একদম বাস ওই বাইরে দেখালেই হবে যে মোটামুটি আমরা করছি সব। এবার আমি তো বলেই দিয়েছি, আমরা দেখুন না, আমাদের মিডিয়া এসে জিজ্ঞাসা করছে যে ফাঁস হলো কি করে, এবার আমি তো রেগে গেলাম তোমার উপর, যে এত বলেছিলাম পরে করতে, তুমি তাড়াতাড়ি করে ফেললে, ভুল করে না, আপনি বললেন না যে তখন আর কি করলো, গার্মেন্টের সাথে কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে সরি ফেসবুকে আপলোড করে ফেলেছি ভুল করে, ফেসবুক অ্যাকাউন্টে কাজ করছিলাম, গাঁজাটা খেয়েছিল মনে হচ্ছে। কি করবো বলুন, এত টাকা দিয়েছেন, 5 দিয়েছেন আমাকে, এটা খেতে তো হবে, ঠিক আছে কোনো সমস্যা নেই। তো দর্শককে একটাই কথা, এবার কমেন্ট আমি দর্শকদের একটাই কথা বলতে হয়, আমাদের পশ্চিমবঙ্গের মতো এরকম একটা বৃহৎ রাজ্যে, যেখানে রাজস্থানে কোনো প্রশ্নপত্র ফাঁস হওয়ার অর্থই হচ্ছে সরকার ডলে যাওয়া, সরকার চলে যাওয়া, কিন্তু এখানে আমাদের পশ্চিমবঙ্গে, আমি কোনো সরকারকে উল্লেখ করছি না, কিন্তু এই সরকারের সামনে এই নোংরামিটা যে হচ্ছে, আমি কাউকে দোষ আরোপ করছি না, আমি বলছি এই যারা এর সঙ্গে জড়িত রয়েছে আমি তাদের এক্সাক্ট কথা বলছি। এই ভিডিওটার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে ডাইরেক্ট যে সত্য বাস্তবতা সেটা তুলে ধরা। এখানে দেখতে পেয়েছি আমরা মিডিয়ার সামনে কিছু লোক একদম প্রকাশ্যে বলেছে যে আমরা চাকরি পাবো না, তা আমরা এসছি এ করছি, সত্যি এগুলো মূর্খামি ছাড়া কিছু হয়? তুমি ভেবে দেখো, হিসাব করো, একটা হিসাব করো, যেখানে একটা পেপার অর্থাৎ একটা ফর্ম ফিল আপে যদি 500 টাকা লাগে, তাহলে হিসাব করে দেখুন 8 কোটি টাকার উপরে হচ্ছে টাকা এসছে সরকারের ফান্ডে, আর কিছু বলবেন সরকারে একদম। এখানে আমরা যদি বলি মানুষকে প্রতিবাদ জানাতে, মানুষ বলে কি প্রতিবাদ জানাবো, কি আর করব, কিন্তু তোমরা এখানে ভেবে দেখো এখানে সরকারের কত বড় ক্ষতিটা, অর্থাৎ মানুষের কত বড়। সবই বুঝতে পারছি, কি করবো বলুন তো, সরকার বুঝতেই তো পাচ্ছেন যে সরকার টাকা পাওয়া পাচ্ছে, তো টাকা পাওয়া পাচ্ছে, অনেক কিছু করছে দেশের যুবকদের জন্য, ঠিক আছে, বিড়ি শিল্প খুলেছে, চপ শিল্প খুলেছে, সব কিছুই খুলেছে, তাদের তো খাওয়া দাওয়া চলছে, বিড়ি সিগারেট পাচ্ছে সকাল সন্ধ্যা। এখানে একটা কথা আমি বলি, সত্যি কথা বলতে জনগণ একটা চিন্তা ভাবনাটা আমাদের ভেবে দেখুন, আমরা যদি বলি যে প্রতিবাদ জানাচ্ছে লোকে, একটা প্রশ্ন, প্রতিবাদ কি করে জানাবো, কি করবো আর কি করব। এখানে আমার কাছে তোমরা যদি কিছু নাই করতে পারো, তাহলে আমার কাছে এই যে 500 টাকা করে যে ফর্ম ফিল আপে যে 600 কোটি টাকা যে ঢুকছে, তোমরা কি করতে করছো, যেহেতু চাকরি পাবে না, তোমরা সেটা জেনেও তোমরা তাহলে ফর্ম ফিল আপটা করছো, তার মানে এর কি তোমার মনে মনে কোথাও আশা রয়েছে চাকরি পাবো, তাহলে এই আশাটাই তো মারবে, এই আশাটাই তো প্রতিবাদ তোমাদের গর্জে উঠতে দিচ্ছে না। ছেড়ে দাও, সম্ভব নয় কখনো। তুমি ভেবে দেখেছো 17, 18, 19, 20, 21, 22 সব টেট পরীক্ষার্থীরা ওখানে বসে আছে, এখনো পর্যন্ত বোধ সেই কাণ্ড মাঠ ধরে সেই চিত্র এখনো 3 থেকে 4 বছর পরীক্ষা দিচ্ছে, আর পরীক্ষা দিয়ে এসেছিল, দিয়েছে বলছে আমি 3বার কোয়ালিফাই করেছি, দাঁড়ান আমার সামনে এসে বলো আমি 3বার কোয়ালিফাই করেছি, একটা স্যার এসে তার টাকা হাত বুলিয়ে দিল, আপনাকে আমি কংগ্রাচুলেশনও বলতে পারছি না। তাহলে দেখুন, ভালো করে ভেবে দেখুন এইখানে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের কাজ হচ্ছে সরকারি চাকরির কোনো ফর্ম ফিল আপ না করা, পাশাপাশি এবার আমাদের কিন্তু যথেষ্ট ভাবা দরকার আছে যে এবার এই যে বিশেষ করে এই ইয়ুথ যারা রয়েছে, এরা একমাত্র একটা চিন্তা যে বিয়ে করবে, এই চিন্তা ভাবনাটাই তাদের শেষ করে দিয়েছে। আর কিছু কিছু মেয়ের বাবা মার চিন্তা ভাবনা সরকারি চাকরি, তো এই জায়গাটা দাঁড়িয়ে একটা নোংরা পরিস্থিতির সৃষ্টি হওয়ার দরুন সরকার এই জায়গাটাকে কাজে লাগাতে পারছে। তো এই জন্য আমাদের দরকার, সত্যি কথা বলতে, জীবনে কিছু হাতে কাজ করা শেখো, নিজে কিছু করো, ইউটিউব আছে, ইউটিউবে কিছু করার চেষ্টা করো, তুমি ডিজাইন করো, তুমি কিছু কোডিং শেখো, তোমার কাজ অ্যানিমেশন শেখো, তুমি সব করতে পারো, তুমি অনেক কিছু করতে পারবে। শুধু মনে রাখবে জীবনে একা এসছো একা যাবে, সুতরাং এই নিয়ে ওইসব চিন্তা ভাবনা নিয়ে সরকারি চাকরি তুমি 2 দিন এসছো সরকারি চাকরি দিতে তুমি শেষ হয়ে যাবে। তুমি নিজে কিছু শেখো, নিজে কিছু করো, অনেক কিছু করতে পারবে জীবনে। এইসব ছোটোখাটো জিনিসে আটকে থেকো না। আর এই নোংরামিতে অবশ্যই আমাদের প্রতিবাদ জানানো দরকার। এবার যখন প্রতিটা কেন্দ্র হবে, সেই আর কি যেখানে পরীক্ষা কেন্দ্র হবে, সেখানে আমাদের কাজ হচ্ছে ফর্ম ফিল আপ পুরোপুরি বাতিল করে দেওয়া। আরে কথা বলে শুনুন, আর যখন বলবে যে এরকম যে দেখবেন, ধীরে ধীরে দেখবেন ও সেই আপসে হয়ে যাবে। দি অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্টারঅ্যাকশন। এবার দেখুন, ধীরে ধীরে আমি একটা কথা বলি আর কি, প্রথমেই দেখবেন, এরপরে যখন এরকমটা করতে থাকবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ আসবে না, তখন চাকরির দাম লেখা থাকবে নোটিশে 7 লক্ষ টাকা, এত 8 লক্ষ টাকা জেনারেল, 8 লক্ষ টাকা ওবিসি, এরকম একটা প্যাটার্ন তৈরি হবে, ঠিক আছে? তো এইখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, যে মাধ্যমিক আপনি ভুল করে ফেললেন, একটা মিনিট, ওবিসিটা আগে ঢুকবে, তারপর জেনারেলটা 14 লক্ষ, তাও ওই 14 গোষ্ঠীর পিন্ডি।
শুনুন, এখানে এখানে প্রশ্নটা হচ্ছে, দেখুন এখানে মাধ্যমিকের সময় একটা সেই 2021 না কত সালে মাধ্যমিকের সময় সেই ম্যাডামটার নাম আমার ঠিক মনে নেই, উনি ভুল করে মুসলিম না কি একটা তপশিলি জাতি উল্লেখ করে ফেলেছিল। তো তার জন্য যেহেতু এত হাঙ্গামা করে তাকে সরানো হলো, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এত বড় অপরাধ চোখের সামনে ঘটছে, নেতা মন্ত্রীরা সব দেখছে, তাও কেউ কোনো শাস্তি পায়নি। আজ দেখুন পথে ঘাটে রাস্তাঘাটে এখনো পর্যন্ত তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, হাঁপিয়ে গেছে তারা, না খেয়ে দিয়ে শুকিয়ে গেছে, বিয়ে হয়ে গেল তাদের বোধহয় ওইখানে দাঁড়িয়ে। তো সেই জায়গায় হাসার কিছু নেই, সত্যি এটা বাস্তবতা। সেখানে দাঁড়িয়ে বিয়ে হয়ে গেল, আজ দেখুন সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এখনো মানুষ আশা করে ফর্ম ফিল আপ করে টাকা শুধু ওই ওদের এতে টাকা ঢুকিয়ে যাচ্ছে। এটা আমাদের নিজেদের ভাবা দরকার, এটা কি করছি আমরা, আমরা জেনে শুনে আমরা কি অজ্ঞানতার মতো কাজ করে যাচ্ছি। আমাদের এবার সাবধান আমার জানি আমাদের অনেকে খারাপ মনে করছে, খারাপ ভাবছে, কিন্তু এটা বাস্তবতা আমরা তুলে ধরলুম। যদি ভিডিও খারাপ লেগে থাকে ডিসলাইক করো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা জাস্ট প্রতিবাদ না করে থাকতে পারবো না। চোখের সামনে এরকম নোংরামি হচ্ছে, অন্তত আমরা পারবো না, অসম্ভব, ক্ষমা করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দেবেন, ঠিক আছে? আশা করি শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিগুলো জানাবেন ভালো লাগলে।